ওকে, হ্যালো গাইস, সবাই ঠিক আছে তো? জি স্যার, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে স্যার। তোমরা কি হলে উঠে গেছো অলরেডি? স্যার অনেকেই উঠছে, ম্যাক্সিমাম সবাই উঠে নেই এখন। উঠে গেছে। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। আমাদের আজকে পরপর দুটো ক্লাস আছে। ওকে, আমাদের আজকে প্রথম ক্লাস। আমরা জানি আমাদের কোর্সের নাম ফেজ ডায়াগ্রামস এন্ড ট্রান্সফরমেশনস। সো আমরা ফেজ ডায়াগ্রাম করতে গেলে পরে কোনো একটা ম্যাটেরিয়ালে ফেজ ডায়াগ্রাম করতে হবে। সো ওই ম্যাটেরিয়াল যেটা আমরা ইউজ করবো টু স্টাডি দ্য ফেজ ডায়াগ্রাম, সেই ম্যাটেরিয়াল সম্বন্ধে আমাদের একটু জানা দরকার। ম্যাটেরিয়াল গুলো কিরকম হয়ে থাকে, কি ধরনের ম্যাটেরিয়ালস আমরা নর্মালি ইউজ করে থাকি। তো এখানে সেই জন্য আমাদের ফার্স্ট টপিক হিসেবে এসছে থিওরি অফ অ্যালয়িং। কেন আমরা অ্যালয় তৈরি করি? কারণ মোস্ট অফ দ্য ম্যাটেরিয়াল আমরা ইউজ করি কমনলি যেটা, সেটা হলো অ্যালয়স। সো রিজন বিহাইন্ড অ্যালয়িং, এবং অ্যালয়িং করলে পরে কি ধরনের ম্যাটেরিয়াল ডেভেলপ করে, আলটিমেটলি ফর্ম করে, সেগুলো সম্বন্ধে আমাদের জানা প্রথম ক্লাস। So at the end of this lecture, students should be able to explain the reasons for alloying, and describe the types of alloys and explain their character, and discuss the importance of Hume-Rothery rules. তোমাদের এখানে মোটামুটি ভাবে কেমিস্ট্রিতে কিছু নলেজ অ্যাকোয়ার করেছে অলরেডি, যেমন Hume-Rothery রুল সম্বন্ধে তোমাদের হয়তো জানা আছে। আমরা তারপর এটা একটু দেখব এখানে। ওকে, সো অ্যালয় হলো ম্যাটেরিয়ালস হ্যাভিং মেটালিক প্রপার্টি, এবং এটা বানাতে গেলে পরে আমরা নর্মালি যেটা করি, একটার সাথে আরেকটা মেশাই, এবং এই একটার সাথে আরেকটা মেশানোর সময় একটা অ্যাটলিস্ট মেটাল হতে হবে। তো সোজা ভাষায় আমরা মেটালের সাথে আমরা কিছু অ্যাড করি, এবং সেই অ্যাডিশনটা হতে পারে আরেকটা মেটাল, আর হতে পারে আরেকটা নন মেটাল, অথবা মেটালয়েড যেটা হোক না কেন। সো একটা এক্সাম্পল এখানে দেখানো হয়েছে যে আমরা অ্যালয় আয়রনের সাথে যদি কার্বন অ্যাড করি, তাহলে এবারে আয়রন কার্বন অ্যালয় তৈরি হয়। এবং এখানে আয়রনকে আমরা বলি বেজ মেটাল, তার মানে যেটার মধ্যে আমরা ম্যাটেরিয়াল দিচ্ছি, অ্যাডিশন করছি, আর যেটা অ্যাডিশন করছি সেটাকে বলে অ্যালয়িং এলিমেন্ট। সো কার্বন হিয়ার ইজ দ্য অ্যালয়িং এলিমেন্ট, আয়রন ইজ দ্য বেজ মেটাল, আয়রনের মধ্যে কার্বন অ্যাড করা হয়েছে, এবং রেজাল্টেন্ট যেটা হয়েছে সেটাকে আমরা বলি অ্যালয়, যেমন এখানে বলা হয়েছে আয়রন কার্বন অ্যালয়। সো একটু নোট রাখা ভালো যে এই যে অ্যালয়িং এলিমেন্ট আমরা দিচ্ছি সেটা কত পার্সেন্ট বা কতটুকু অ্যালয় দিচ্ছি। যদি এমন হয় যে আমরা বেজ মেটালের মধ্যে বা বেজ ম্যাটেরিয়ালের মধ্যে আমরা জাস্ট একটা দুইটা অ্যাটমের অ্যালয়িং এলিমেন্ট অ্যাড করলাম, ঠিক আছে, সিরামিক্সে পার্টিকুলার এই ঘটনাগুলো ঘটে, মেটালও হয়। তো ওই ধরনের ক্ষেত্রে অ্যালয়িং না বলে আমরা নর্মালি ডোপিং শব্দটা ইউজ করি। তার মানে when added in very small quantity, পার্সেন্টেজও না, 1%ও না, অ্যাটমিক লেভেলে যখন আমরা অ্যাড করি তখন এটাকে বলে ডোপিং। আরেকটা কমন মিসকনসেপশন সেটা হলো ইমপিউরিটি কাকে বলে, অ্যালয় এলিমেন্ট কাকে বলে, ঠিক আছে। সো শুধু মোটামুটি দুটো একই জিনিস, কারণ আমরা বেস মেটালের মধ্যেই এই অ্যাডিশনটা হচ্ছে। তবে অ্যালয়িং এলিমেন্টের বেলায় আমরা বলি যে অ্যালয়িং এলিমেন্টস আর deliberately added, আমরা অ্যাড করছি অ্যালয়িং এলিমেন্ট to have a better property or to have a specific property. On the other hand, impurity যেটা সেটা অটোমেটিক্যালি চলে আসতেছে, সরি, ম্যানুফ্যাকচারিং প্রসেসে এটা চলে আসছে, এটাকে আমরা বাদ দিতে পারছি না। ফর এক্সাম্পল, আমরা যখন স্টিল তৈরি করি, স্টিলের মধ্যে আমরা কার্বন ডেলিভারেটলি অ্যাড করি। কত পার্সেন্ট কার্বন হবে এটা আমাদের সচেতন আছে, কারণ আমরা বিভিন্ন ধরনের স্টিল পেতে চাই, কোনোটায় হয়তো কার্বন 0.2 লাগে, কোনোটায় 0.4 লাগে, এন্ড সো অন। কিন্তু এইগুলোর সাথে যখন সালফার এবং ফসফরাস, দিজ আর দ্য টু ইম্পিউরিটিস, এটা প্রপার্টিকে হ্যাম্পার করে, কিন্তু এগুলোকে আমরা একদম 100% রিমুভ করতে পারি না, এটা তখন আমরা ইম্পিউরিটি হিসেবে ক্লাসিফাই করি। সো ইম্পিউরিটি এবং অ্যালয়িং এলিমেন্ট, দিস টু আর অলসো ইনসাইড দ্য বেজ মেটাল। একটা আমরা ডেলিভারেটলি অ্যাড করি, যার জন্য এটা নাম হয়েছে অ্যালয়িং এলিমেন্ট, আর একটা ইম্পিউরিটি হিসেবে চলে আসে, ঠিক আছে। সো এই বেসিক ডিফারেন্সটা একটু আমাদের জেনে রাখা ভালো। অ্যালয় কেন করি
because we want a different property, we want an improved property. For example, we want better hardness. আমরা যখন স্টিলের মধ্যে বেটার হার্ডনেস পেতে চাই, আয়রন ইউজুয়ালি সফট, পিওর আয়রন ইজ সফট, ঠিক আছে? কিন্তু আমরা যখন একটা হার্ডার স্ট্রাকচার পেতে চাই তখন আয়রনের মধ্যে কার্বন দিই আমরা, টু হ্যাভ এ ডিফারেন্ট স্ট্রাকচার। স্ট্রেংথ সিমিলারলি, কার্বন দিলে স্ট্রেংথও বাড়ে। টাফনেসও আরেকটা প্রপার্টি, সেটাও কার্বন দিলে পরে বাড়ে। ফর এক্সাম্পল আরেকটা এক্সাম্পল দিতে পারি, স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিল মানে হলো স্টেইনলেস, মরিচা যাতে না পড়ে। সো স্টিলের মধ্যে মরিচা যাতে না পড়ে যার জন্য ক্রোমিয়াম দেওয়া হয়। কিন্তু ক্রোমিয়ামের সাথে সাথে আরেকটা জিনিস দেওয়া হয়, সেটা হলো নিকেল। নিকেল দিলে টাফনেস বাড়ে, তার মানে সাম সর্ট অফ ডাক্টিলিটি উইথ স্ট্রেংথ এডিশন হয়। করোশন রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য আমরা স্টেনলেস স্টিলের কথা বললাম। সো উই টু হ্যাভ এ ডিফারেন্ট অ্যান্ড স্পেসিফিক প্রপার্টি আদার দ্যান বেস মেটালে আমরা যেটা পাচ্ছি, তার কারণেই আমরা সাধারণত অ্যালোয়িং করে থাকি। ওকে, এখানে কয়েকটা অ্যালোয়িং এলিমেন্ট এক্সাম্পল দেখানো হয়েছে। ফর এক্সাম্পল বেস মেটাল গোল্ড, তার সাথে যদি আমরা সিলভার দেই তাহলে 14 ক্যারেট গোল্ড পাওয়া যায়। গোল্ড ভেরি সফট, এই পিওর গোল্ড দিয়ে আমরা কোনো অর্নামেন্ট বানাতে পারি না, বিকজ দিস ইজ সো সফট। আমি যদি এটাকে ডিফর্ম করে কোনো একটা শেপ দিই, এটা অটোমেটিক্যালি মানে নাড়াচাড়া করলে পরে এই শেপটা নষ্ট হয়ে যাবে। এই জন্য একটা হার্ডার স্ট্রঙ্গার ম্যাটেরিয়াল ডেভেলপ করার জন্য আমরা এটার মধ্যে খাদ, মানে ওই সমস্ত অর্নামেন্টের পরিভাষায় আমরা খাদ অ্যাড করি। তো এটা সিলভার হতে পারে বা অন্য কোনো এলিমেন্ট হতে পারে, যেটা দিলে পরে এখানে যেটা বলা হয়েছে 14 ক্যারেট গোল্ড, সেটা লো ক্যারেট, সস্তা। 18 ক্যারেট গোল্ডটাকে সাধারণত পিওর ফর্মে ধরে, নাকি 24 ক্যারেট আমার মনে নাই, মনে হয় 24 ক্যারেট। 14 ক্যারেট মানে তার অনেক, কারণ এখানে খেয়াল করে দেখো অনলি অ্যাবাউট 58% গোল্ড, বাকি 42% হলো সিলভার বা ইম্পিউরিটি অ্যাডিশন করা হয়েছে। সো only to have harder structure, harder material. Copper, for example, কপারের সাথে যখন আমরা জিঙ্ক দেই তখন অ্যালোয়টাকে বলে ব্রাস, ঠিক আছে? 33% দিলে ইয়েলো ব্রাস কালার অনুযায়ী। সো ইট ইজ এ ডাক্টাইল ম্যাটেরিয়াল এবং এটা পলিশিং খুব ভালো হয়। আয়রন আমরা জানি, এটাকে স্টেনলেস স্টিল কেন করেছে সেটা আমরা একটু আগে বললাম, যে ইট উইল বি হার্ডার অ্যান্ড মোর করোশন রেজিস্ট্যান্স দ্যান পিওর আয়রন। এবং আমরা one of the most common variety of stainless steel, নানাবিধ স্টেনলেস স্টিল আছে, তার মধ্যে একটাই হলো যেটার মধ্যে 18% ক্রোমিয়াম আছে এবং 8% নিকেল আছে। আয়রন কতটুকু আছে দ্যাট ইজ নট দ্য ইস্যু, মেইন ইস্যু হলো 18% ক্রোমিয়াম এবং 8% নিকেল। সাধারণত 10%-এর উপরে ক্রোমিয়াম লাগে স্টেনলেস স্টিল পেতে গেলে। সো ক্রোমিয়াম পরিমাণ 10%-এর নিচে হলে পরে সেটা স্টেনলেস স্টিলের পর্যায়ে পড়ে না, ঠিক আছে? কার্বনের পরিমাণ খুবই কম লাগে, না হলে ক্রোমিয়ামের সাথে কার্বন রিঅ্যাক্ট করে কম্পাউন্ড ফর্ম করে, ক্রোমিয়াম লস হয়। তো যার জন্য স্টেনলেস স্টিল বা এই ধরনের যা আছে তার মধ্যে কার্বন সবসময় অনেক কম রাখতে হয়। তো লেড আরেকটা অ্যালয় আছে, প্লামার্স সোল্ডার্স, সেটা বানাতে গেলে বলে লেডের সাথে টিন দিতে হয়। প্লামার সোল্ডার কাকে বলে? এই যে আমরা যখন প্লামিং করি, দুইটা পাইপ যখন একসাথে জোড়া লাগাই যাতে এটা লিক প্রুফনেস হয়, তখন এখানে একটা সোল্ডারিং দিতে হয়। এবং এই সোল্ডারিংটার এটার উদ্দেশ্যটা হলো যে এটা একটু সফট হবে, পটি টাইপের হবে, সেটার উপরে আমি পেস্ট করে 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 দেব এবং এই সময়টা আমাকে দেবে যাতে করে এটা আমি ওয়ার্ক করতে পারি এবং এটা আলটিমেটলি সলিডিফাই হয়ে যায়, সলিড ফর্ম করবে। এই প্লামার সোল্ডারটা সেই জন্য এই কম্পোজিশনটা ইম্পর্টেন্ট, যাতে বেশি সময় ধরে লিকুইড এবং সলিডের একটা মিক্সচার হিসেবে এখানে থাকে। ইট হ্যাজ ভেরি লো মেল্টিং পয়েন্ট কম্পেয়ার টু লেড। সাধারণত একটা মেটালের মধ্যে আরেকটা মেটাল যখন আমরা অ্যাড করি মেল্টিং পয়েন্ট ফল করে, ঠিক আছে? এখানেও সেই একই অবস্থা হয়েছে, লেডের মেল্টিং পয়েন্ট 327-এর কাছাকাছি, আমরা এই যে সোল্ডার যেটা পেলাম সেটা হলো 275-এর কাছাকাছি। ওকে, সিলভার আরেকটা আছে, স্টার্লিং সিলভার। আমরা যখন কয়েন বানাই, কয়েনের সময় স্টার্লিং সিলভার দিয়ে অ্যাপ্লাই হয়ে থাকে। ইট ইজ এ মোর ব্রাইটার সারফেস, মোর ইনার্ট দ্যান পিওর সিলভার, যেখানে about 7.5% কপার দেওয়া হয়েছে। সস্তা হলো, সিলভারের দাম যেহেতু বেশি, কপার দেওয়াতে সস্তা হলো, অ্যাট দ্য সেম টাইম আমি স্পেশাল কিছু প্রপার্টি পাচ্ছি যেটা কয়েনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এইভাবে আমরা সাধারণত অ্যালয় করে থাকি টু হ্যাভ সার্টেন স্পেসিফিক প্রপার্টিজ আদার দ্যান বেস মেটাল। বেস মেটাল যা দিচ্ছে তার চেয়ে বেটার, ইমপ্রুভ অর ডিফারেন্ট প্রপার্টি যদি পেতে চাই তাহলে আমরা সাধারণত অ্যালয়িং করে থাকি। ওকে, অ্যালয় সিস্টেম কাকে বলে? আমি একটা এলিমেন্টের মধ্যে আরেকটা এলিমেন্ট দিয়ে একটা অ্যালয় তৈরি করলাম। সো এই একটার মধ্যে একটা এলিমেন্ট দিলাম, আমরা নানান রেঞ্জে দিতে পারি।
এবং এই সবগুলোকে তখন অ্যালয় সিস্টেম বলে। Contains all alloys that can be formed by several elements combined in all possible proportions. যেমন বাইনারি অ্যালয় সিস্টেমের মধ্যে অ্যালুমিনিয়াম সিলিকনের যে অ্যালয় করি তার মধ্যে অ্যালুমিনিয়ামের সিলিকন আমি নানাবিধ রেঞ্জে দিতে পারি এবং এই সবগুলাই অ্যালুমিনিয়াম অ্যালয় সিস্টেমের মধ্যে পড়বে। আয়রন কার্বন সিস্টেম, তার মধ্যে স্টিলও যেমন আছে, স্টেনলেস স্টিলও আছে, কাস্ট আয়রনও আছে, ঠিক আছে। সো এবং এটা অনলি বিকজ অফ দ্য ভেরিয়েশন ইন কার্বন, ঠিক আছে। টার্নারি অ্যালয় সিস্টেম, টার্নারি মানে 3, বাইনারি মানে 2। সো টার্নারি অ্যালয় সিস্টেমের মধ্যে অ্যালুমিনিয়াম সিলিকন ম্যাগনেসিয়ামের কথা বলা হচ্ছে, অথবা এখানে আয়রন কার্বন সিলিকন বলা হচ্ছে, কারণ আমরা সিলিকন কাস্ট আয়রনকে সাধারণত টার্নারি ধরা হয়, কারণ সিলিকন একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, একটা ইম্পর্টেন্ট অ্যালয় এলিমেন্ট। সো অ্যালয় সিস্টেম মানে হলো যে এই যতগুলো কম্বিনেশন করতে পারি আমরা যে অ্যালয় এলিমেন্ট দিয়ে বেস মেটালের সাথে, এই সবগুলো অ্যালয়কে একসাথে কম্বাইন করে আমরা অ্যালয় সিস্টেম বলি। এখন in each alloy system making of a large number of different alloys or series of alloys possible আমরা একটু আগে বললাম সিলিকনের লেভেল আমি মানে 1 থেকে শুরু করে 60-70 পর্যন্ত করতে পারি ডিপেন্ডিং অন দা সিলিকন কম্পোজিশন। আমরা তাহলে 1000টা এখানে অ্যালয় তৈরি করতে পারি। সো একটা এক্সাম্পল যদি আমরা দেই ম্যাথমেটিক্যালি, যদি এটাকে আরো বোঝার চেষ্টা করি, তাহলে taking of only 45 most common metals, আমরা যদি জানি পিরিয়ডিক টেবিলে এখন মনে হয় 109টা না কয়টা এলিমেন্ট চলে এসেছে, সবগুলোই আমরা কমন ইউজ করি না, অ্যারাউন্ড 45 যদি আমরা কমন ইউজ করি, এবং সেগুলা দিয়ে আমরা যদি বাইনারি অ্যালয় তৈরি করি, তবে 2টা দিয়ে তৈরি করি, তাহলে 990টা পসিবল সিস্টেম হতে পারে, অথবা 3টা দিয়ে যদি করি তাহলে 14,000 সিস্টেম হতে পারে। এবং প্রতিটা সিস্টেমের মধ্যে আমরা যদি সিলিকনের পার্সেন্টেজ ফর এক্সাম্পল 1%, 2% এভাবে করে বাড়াই, তাহলে প্রতিটা সিস্টেমের মধ্যে 100টা অ্যালয় হতে পারে। সো ইউ ক্যান ইমাজিন দ্য নাম্বার অফ পসিবল অ্যালয়স ইজ অলমোস্ট ইনফাইনাইট। যে এই 45টা অ্যালয় দিয়ে আমরা ইনফাইনাইট নাম্বার অফ অ্যালয়স ক্যান বি ডেভেলপড and manufactured. Elements in alloy may behave differently when combined. একটা বেস মেটালের মধ্যে যখন আমরা একটা অ্যালয়িং এলিমেন্ট অ্যাড করি, এটা হতে পারে অ্যালয়িং এলিমেন্ট সলিউশনে চলে গেল, তার মানে মিক্সড ভেরি ইজিলি টু ফর্ম এ সলিউশন, অর দে রাদার ডু নট মিক্স উইথ ইচ আদার, তারা মিক্সচার হিসেবে থেকে যায়, ঠিক আছে। তো অর সামটাইমস ইট কুড বি এ লিমিটেড সলিবিলিটি, তার মানে একটা সার্টেন রেঞ্জ মতো সলিউশনে যায়, এরপরে সলিউশনে যায় না। সো বিভিন্ন রেঞ্জে বিভিন্ন এই বিহেভিয়ার করে অ্যালয়িং এলিমেন্ট যখন আমরা অ্যালয় একটা বেস মেটালের সাথে মিক্স করে থাকি। তো অ্যালয়কে এখন ক্লাসিফাই যদি করি, তাহলে ডিপেন্ডিং অন দা, একটু আগে যেটা বললাম অ্যালয় এলিমেন্ট কিভাবে বেস মেটালের মধ্যে আছে তার উপর বেস করে, ইট কুড বি হোমোজেনিয়াস, তার মানে এটা সলিউশনে চলে গেছে, অর কন্টেনিং সিঙ্গেল ফেজ সলিউশন, একটা সিঙ্গেল ফেজ, অর এ মিক্সচার অফ 2 or more phases, সেটা হতে পারে। এবং ফেজ কাকে বলে অলরেডি তোমরা হয়তো এতদিনে জানো যে ফেজ হলো ম্যাটেরিয়ালের একটা পার্টিকুলার পোর্শন যেখানে it is a homogeneous both in composition, both in physical property, both in structural property, or the similar structure, similar physical and mechanical property, similar chemistry, and it is homogeneous. So এই ধরনের একটা পোর্শন অফ ম্যাটেরিয়াল কে আমরা বলি ফেজ, ঠিক আছে। The uniformity of an alloy phase is not determined by atomic level. অবশ্যই এটা বলতে হবে। আমরা ফেজ বলি যখন, হোমোজেনিটি যখন কথা চিন্তা করি, হোমোজেনিটি আমরা কখনো অ্যাটমিক লেভেলে চিন্তা করি না, ঠিক আছে, ইলেকট্রনিক লেভেলে চিন্তা করি, আমরা সাধারণত ম্যাক্রোস্কোপিক্যালি চিন্তা করি, লার্জ স্কেলে চিন্তা করি, ঠিক আছে। সো ল্যাটিস স্ট্রাকচারের মধ্যে কম্পোজিশন ঠিক আছে কিনা, উই ডোন্ট বদার অ্যাবাউট ইট। আমরা বদার করি যে অ্যাকচুয়ালি রিয়েলি চোখে দেখার মতো ম্যাক্রোস্কোপিক্যালি, অথবা অ্যাটলিস্ট মানে যদি নিচে পর্যন্ত যেতে চাই তাহলে ম্যাক্রোস্কোপিক্যালি এটা হোমোজেনিটি আছে কিনা, এটা স্ট্রাকচার কেমন, সেটা নিয়ে আমরা মূলত ডিল করি। ওকে, ফর মোস্ট পিওর এলিমেন্ট দ্য টার্ম ফেজ ইজ সিনোনিমাস উইথ স্টেট, তার মানে আমরা বলি সলিড স্টেট, লিকুইড স্টেট, বাট সলিড ইজ অলসো আ ফেজ, লিকুইড ইজ অলসো আ ফেজ, তাই তো। সো ফেজ এবং স্টেট আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করি ইন কেস অফ পিওর মেটাল, ঠিক আছে। সাম মেটাল আর অ্যালোট্রপিক, আমরা জানি কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যারা অ্যালোট্রপিক ম্যাটেরিয়াল আর পলিমরফিক ম্যাটেরিয়াল, ঠিক আছে। অ্যালোট্রপিক ম্যাটেরিয়াল পিওর ম্যাটেরিয়ালের কথা বলা হয়, পলিমরফিজম আসে হলো যখন এটা কম্পাউন্ড হয় এক্সেট্রা। সো অ্যালোট্রপিক ম্যাটেরিয়াল মানে হলো সলিড স্টেটে একাধিক ফেজে থাকতে পারে, যেমন ডায়মন্ড এবং গ্রাফাইট, এটা হতে পারে।
কার্বনের আয়রনের বেলায় আমরা দেখেছি আয়রনের মধ্যে ডেল্টা আয়রন আছে, গামা আয়রন আছে, অর্থাৎ বিসিসি স্ট্রাকচার আছে, এফসিসি স্ট্রাকচার আছে, আমরা যেটা সলিড স্টেটে পেতে পারি। সো দিজ আর অ্যালোট্রপিক ম্যাটেরিয়াল। সো আয়রন এবং কার্বন, ইভেন সিলিকা SiO2, এটাও ডিফারেন্ট স্ট্রাকচারে পাওয়া যায়। সিলিকা ইজ এ পলিমরফিক ম্যাটেরিয়াল বিকজ ইট ইজ এ কম্পাউন্ড, ঠিক আছে। সো এটার আলফা সিলিকা আছে, বিটা সিলিকা আছে, ক্রিস্টাবলাইট ইত্যাদি ইত্যাদি অনেকগুলো নাম আছে। When the metal undergoes a change in structure, it undergoes a phase change. Since its phase are physically distinct and have a distinct crystal structure. তার মানে যখন একটা ফেজ থেকে আরেকটা ফেজে যায় তখন তার স্ট্রাকচার চেঞ্জ হয়, অথবা স্ট্রাকচার চেঞ্জ হওয়া মানেই হলো ফেজ চেঞ্জ হওয়া। ওকে, সলিড স্টেটে আমরা মেইনলি সলিড স্টেট নিয়ে ডিল করি, লিকুইড স্টেটে খুব একটা ডিসকাস করি না। সলিড স্টেটের মধ্যে একটা ম্যাটেরিয়াল বা একটা অ্যালয় তিন ভাবে থাকতে পারে। ইট কুড বি পিওর মেটাল, ঠিক আছে। তার মানে আমি এর মধ্যে বি দিলাম অ্যালয় ফর্ম করার জন্য, কিন্তু এর মধ্যে বি দেওয়ার পরে এরা দে ডিসলাইক দেমসেলভস সো মাচ যে তারা কিন্তু সেপারেট হয়ে থাকে, ঠিক আছে। সো আলাদা আলাদা ফেজ হিসেবে, আলাদা আলাদা পিওর মেটাল হিসেবে থেকে যায়। সো ফেজ সেপারেশন হয়, সেগ্রিগেশন হয়ে আলাদা হয়ে থাকে, এই ধরনের হতে পারে। সো ইট কুড বি এ পিওর মেটাল। দেন ইট কুড বি এ কম্পাউন্ড অর ইন্টারমিডিয়েট অ্যালয় ফেজ, ঠিক আছে। তারা একটা একসাথে মিক্স করে ডিফারেন্ট কম্বিনেশনে নিউ ক্রিস্টাল স্ট্রাকচার ফর্ম করে। অর ইট কুড বি এ সলিড সলিউশন, একসাথে সাথে একটা টোটালি ডিসলভ হয়ে গেল either substitutionally or interstitially and a solution is formed. So either pure metal or একটা কম্পাউন্ড ফর্ম করতে পারে or সলিউশনে যেতে পারে। সো এই তিন ধরনের অবস্থা হতে পারে যখন আমরা একটা অ্যালয় ফর্ম করি। আমরা জাস্ট সিম্পল যদি একটা ছবির মাধ্যমে এক্সপ্লেইন করি, তারপরে যেটা দাঁড়াচ্ছে যে যদি সলিউশন ফর্ম করে ইট কুড বি সাবস্টিটিউশনাল সলিড সলিউশন, মানে হচ্ছে যে একটা বেজ মেটাল যদি মনে করি এটা কি ইয়েলো কালারের অ্যাটম গুলো যদি বেজ মেটাল হতো, তাহলে পরে আমরা যখন অ্যালয় দিয়েছি এই ডিফারেন্ট কালারের, এই ডিফারেন্ট কালার অ্যালয় গুলো এইটা বেজ মেটালের অ্যাটম গুলোকে সাবস্টিটিউট করেছে। সো ইফ ইট ইজ এ ফেজ সেন্টার স্ট্রাকচার, তাহলে পরে এই ফেজ সেন্টারের একটা পজিশন থেকে অ্যাটম গুলোকে সেপারেট সরিয়ে দিয়ে সে নিজে বসেছে। সো দে লাইক ইচ আদার, দে ক্যান র্যান্ডমলি রিপ্লেস ইচ আদার, ঠিক আছে। সো র্যান্ডমলি, এখানে কোনো অর্ডার নেই, ঠিক আছে। র্যান্ডমলি একটা অ্যালয়টা বেজ মেটালের অ্যাটমকে রিপ্লেস করেছে, সো সাবস্টিটিউট করেছে। দ্যাটস ওয়াই ইটস কল্ড সাবস্টিটিউশনাল অ্যালয় অর সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। দেন দেয়ার ইজ অ্যান ইন্টারস্টিশিয়াল অ্যালয় আছে বা ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন হতে পারে। যদি যে আমরা অ্যালয়টা দিয়েছি সেই অ্যালয়ের সাইজ যদি অ্যাটমিক সাইজ যদি ভেরি স্মল হয়, তাহলে সে ম্যাট্রিক্স বা বেজ মেটালের অ্যালয়ের ফাঁকে ফাঁকে, অ্যাটমের ফাঁকে ফাঁকে ঢুকে যায়, যেটা আছে। সো এটাকে বলে ইন্টারস্টিশিয়াল, কারণ অ্যাটমের ইন্টারস্টিসিসের মধ্যে ঢুকে গেছে alloying element. So it will form an interstitial solid solution or interstitial alloy in general. এখন এখানেও তাহলে কি হচ্ছে, দে লাইক ইচ আদার ইকুয়ালি, ঠিক আছে। সো ইকুয়ালি অ্যাটম একটার সাথে লাইক করে, যার ফলে সে যে কোনো জায়গায় বুঝতে পারে, একটা আরেকটা সরিয়ে একটা পজিশনে যেতে পারে। সো স্মল অ্যাটম randomly squeeze between the big atoms. Then intermetallic compound like each other more than themselves, যার কারণেই they must be arranged in specific order to maximize contact, ঠিক আছে। তো একটা স্পেসিফিক অর্ডারে তারা নিজেদের মধ্যে সাজিয়ে যায় এবং they form a compound. On the other hand, they do not like each other, ঠিক আছে। Like each other less than themselves, ঠিক আছে। So they do not like each other, যার কারণে তারা tend to segregate each other. এ অ্যাটম গুলো এক জায়গায় থাকে, বি অ্যাটম গুলো আরেক জায়গায় থাকে। যখন এ অ্যাটম গুলো এক জায়গায় থাকে তখন তারা একটা ফেজ তৈরি করে, বি অ্যাটম যখন আরেক জায়গায় থাকে তখন তারা আরেকটা ফেজ তৈরি করে। এই ফেজটা একটা পিওর মেটাল হতে পারে বা আদার থিং হতে পারে। সো এটা হলো টু ফেজ অ্যালয়, যেটা আমরা এই পিওর মেটালের মধ্যে যেটা বলেছি সেই ধরনের একটা সিনারিও। এখানে সেগ্রিগেট হচ্ছে বা ফেজ সেপারেট হচ্ছে, আলাদা আলাদা ভাবে নিজেদের মধ্যে থাকছে। ওকে, লিকুইড স্টেটে অন দ্য আদার হ্যান্ড সাধারণত সিম্পল কেস সিনারিও যদি ধরি তাহলে একটাই ফেজ থাকে, লিকুইড সলিউশন। সলিডের বেলায় আমরা
সলিড সলিউশন পাই অ্যাজ ওয়েল এজ পিওর মেটাল পাই অ্যাজ ওয়েল এজ কম্পাউন্ড পাই, 3 ধরনের ফেজ থাকতে পারে। কিন্তু লিকুইড অবস্থায় কেবলমাত্র একটা ফেজ থাকতে পারে, যেটা হলো ওয়ান লিকুইড ফেজ, ঠিক আছে। সো লিকুইড সলিউশন। যদিও কমপ্লেক্স স্ট্রাকচার যদি হয় তাহলে পরে মিক্সচার অফ লিকুইড সলিউশনও হতে পারে। দুইটা লিকুইড আছে, ঠিক আছে, দুইটা লিকুইড একসাথে আছে, দে ফর্ম এ মিক্সচার, সলিউশনে যাচ্ছে না। ক্লাসিক এক্সাম্পল হতে পারে, যদি ওইটা অ্যালয়িং এর মধ্যে পড়ে না, পানি এবং অয়েলের কথা যেটা চিন্তা করি, দুইটাই লিকুইড, একটা আরেকটার সাথে মিক্স হচ্ছে না, পাশাপাশি আছে। সেরকম সিনারিও আমরা এই মেটালের মধ্যে দেখতে পারি। কমপ্লেক্স স্ট্রাকচার যখন থাকে তখন লিকুইডের মধ্যে দুইটা লিকুইড আলাদাভাবে আছে, সেই ধরনের সিনারিও হতে পারে। বাট ইন মোস্ট কেস সলিউশন লিকুইডের মধ্যে একটা সলিউশনই ফর্ম করে। So if the solid is homogeneous, it can exist in any of the three phases. আমরা মানে 3 ধরনের যে কথা বললাম, এই তিনটা যে কোনো একটা হতে পারে। যদি সলিড, যদি হোমোজেনিয়াস ফেজ যদি ফর্ম করে, ইট কুড বি এ পিওর মেটাল হতে পারে, একটা কম্পাউন্ড হতে পারে, অথবা সলিড সলিউশন হতে পারে। কিন্তু যখন মিক্সচার হিসেবে থাকে তখন এই তিনটার যে কোনো কম্বিনেশন হতে পারে, দুইটা কম্বিনেশন হতে পারে, তিনটা কম্বিনেশনই হতে পারে। সো তিনটাই এনি কম্বিনেশনে থাকতে পারে when they form a mixture. So this is the overall picture, alloy structure. আমরা alloy তৈরি করছি, so it could be homogeneous single phase, এবং যদি homogeneous single phase হয় তাহলে it could be a solution, substitution or interstitial, or it could be a compound intermediate alloy phase, হতে পারে intermetallic, interstitial, electron, or mixture যদি ফর্ম করে তাহলে any combination হতে পারে, pure metal, solid solution, compound, and so on. ওকে, আমরা জাস্ট যে ফেজগুলো নিয়ে আলাপ বললাম সেগুলো নিয়ে জাস্ট একটু আলাপ যদি করি, এগুলো জাস্ট রিভিউ, এগুলো তোমরা অলরেডি মনে হয় জানো। মেটাল কাকে বলে অবভিয়াসলি তোমাদের জানা আছে। ইট ইজ ক্রিস্টালাইন ইন দ্য সলিড স্টেট, ওকে, হাই থার্মাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, অ্যাবিলিটি টু ডিফর্ম প্লাস্টিক্যালি, মেটাল খুব ইজিলি ডিফর্ম করা যায়, হ্যাভ মেটালিক লাস্টার, ঠিক আছে, সো হাই ডিফ্লেক্টিভিটি। সো দিস ইজ দ্য কমন প্রপার্টিজ অফ এ মেটাল, আমরা কেমিস্ট্রিতে এগুলো দেখেছি। এবং তার সাথে আরো কিছু যদি যোগ করি, পিওর মেটাল হ্যাভ এ ডেফিনিট মেল্টিং পয়েন্ট, ঠিক আছে। এরা যখন আমরা যদি কুল করি, কুলিং কন্ডিশনটাও মেনশন করতে হবে, কুল এক্সট্রিমলি স্লোলি, কারণ ইকুইলিব্রিয়াম অবস্থায় কুলিং করি, ভেরি স্লো রেটে যদি কুল করি। কেন রেটে কুল করব? কারণ আমরা একটা ফেজ থেকে আরেকটা ফেজে ট্রান্সফার করছি। কোন ফেজ থেকে কোন ফেজে যাচ্ছে? আমরা লিকুইড থেকে সলিডিফিকেশন করতেছি, সলিড ফেজে নিয়ে যাচ্ছি। সুতরাং এখানে কিছু ফেজ চেঞ্জের সময় লাগে, এই সময়টা যদি আমি তাকে দিই, সো কুলিং গেট সো স্লো দ্যাট the time needed for this transformation is allowed. সেই সমস্ত ক্ষেত্রে পিওর মেটাল সাধারণত একটা ফিক্সড টেম্পারেচারে মেল্ট করে বা একটা ফিক্সড টেম্পারেচারে সলিডিফাইড হয়। যদি কুলিং রেট ফাস্ট হয়ে যায় তখন ওই টেম্পারেচারটা আর ফিক্স থাকে না, তখন এই টেম্পারেচারটা ভ্যারি করে। কুলিং রেট ফাস্টার হয়ে গেলে, যদি ফাস্টার রেটে কুল করি তখন দেখা যাবে যে যদি 600-তে এটা মেল্টিং পয়েন্ট ছিল, এটা 600 নিচে যায় নিয়ে সলিডিফাই হবে, হয়তো এটা 580-তে যায় নিয়ে সলিডিফাই হবে। অথবা যদি ফাস্টার রেটে হিট করি তখন দেখা যাবে যে সলিডটা 600-তে লিকুইড না হয়ে 620-এ যায় লিকুইড হচ্ছে। সো কুলিং রেটে ডিপেন্ডিং অন দ্য কুলিং রেট, ইকুইলিব্রিয়াম টেম্পারেচার মেল্টিং পয়েন্টটা ভ্যারি করে। ইকুইলিব্রিয়াম কুলিং কি আমাকে অ্যালাউ করে একটা ফিক্সড টেম্পারেচার এবং এটা ইউনিফর্ম টেম্পারেচারের মধ্যে পাওয়া। In case of alloying, the added element does not dissolve in the parent matrix. It may form a separate phase. In polycrystal, it may go through grain boundary. Okay. এখন এই যে আমি অ্যালয়টা যেটা দিচ্ছি, কি ধরনের ফেজ ফর্ম করে সেটা আমরা বললাম। অ্যাকচুয়ালি কোথায় যায় এই অ্যালয়টা? এটা সলিউশনে যেতে পারে, সলিউশন ফর্ম করার জন্য সেটা হতে পারে। ইট মে ফর্ম এ সেপারেট ফেজ, আমরা একটু আগে বললাম এটা কম্পাউন্ড ফর্ম করতে পারে বা জাস্ট পিওর মেটালিক থেকে যেতে পারে। অথবা আরেকটা যেটা করতে পারে সেটা হলো যে ইট মে সেগ্রিগেট ইনটু টু ফর্ম এ ডিফেক্ট। যেমন সালফার যদি আমরা আয়রনে দেই, স্টিলে সালফার যদি দেই, তাহলে সেই আয়রন সালফাইড হিসাবে আয়রনের গ্রেইনের বাউন্ডারিতে জমা হয়। গ্রেইন মানে কি? একটা ক্রিস্টাল স্ট্রাকচার, তার বিভিন্ন ধরনের ক্রিস্টাল স্ট্রাকচার যদি থাকে তাহলে একটা ফেজের যে বাউন্ডারি সেটাকে গ্রেইন বাউন্ডারি বলে। সেই বাউন্ডারির মধ্যে এগুলো জমা হতে পারে। সো ডিপেন্ডিং অন দা ম্যাটেরিয়াল, একটা অ্যালয়িং এলিমেন্ট বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে। যখন অ্যালয় ফর্ম করে, আমরা কুলিং কার্ভ বা পিওর মেটাল এখানে দেখছি। কুলিং কার্ভ কাকে বলে? কুলিং কার্ভ হলো
টেম্পারেচার ভার্সাস টাইম ডায়াগ্রাম। তার মানে আমরা মনে করো দিস ইজ দ্য লিকুইড, এটা একটা লিকুইড দেখতে। সো এই লিকুইডটাকে আমরা ঠান্ডা করছি, উইথ টাইম আমরা টেম্পারেচার এক্সট্রাক্ট করছি। সো টেম্পারেচার কমছে, সো লিকুইড কুলিং একটা পার্টিকুলার রেটে কুল করছে লিকুইড। যেহেতু এটা ইট ইজ এ লিকুইড, সুতরাং কুলিং রেটটা শুড বি ইউনিফর্ম, ঠিক আছে, ইউনিফর্ম রেটে কুল হচ্ছে এবং একটা পার্টিকুলার টেম্পারেচারে যে সলিডিফিকেশন শুরু হবে। এবং যেহেতু এটা পিওর মেটাল, আমরা বলছি পিওর মেটাল ইকুইলিব্রিয়াম কুলিং এ বলে একটা ফিক্সড টেম্পারেচারে সলিডিফাই হয়। সো ফিক্সড টেম্পারেচার তার মানে আইসোথার্মালি টেম্পারেচার ফিক্সড। সো আইসোথার্মাল যতক্ষণ মতো সলিউশন শেষ না হয় ততক্ষণ মতো টেম্পারেচার কোনো চেঞ্জ হয় না। সো ফ্রিজিং শুরু হলো, এখানে দেখানো হচ্ছে যে লিকুইডে 3টা নিউক্লিয়াস ফর্ম করেছে অফ সলিড, এবং এই নিউক্লিয়াস গুলো যতই সময় যাবে, যত এদিকে যাবে দিতে থাকবো তত এটা বড় হতে থাকবে, বড় হয়ে যখন এই লাস্ট পয়েন্টে চলে আসলাম তার মানে সলিডিফিকেশন শেষ হয়ে গেল, এবং তখন আমরা 3টা সলিড পাবো। এবং এই 3টা ফেজের যে বাউন্ডারি যেটা আছে, এই বাউন্ডারি গুলোকে আমরা তখন বলি গ্রেন বাউন্ডারি, ঠিক আছে। সেখানে এবং এই প্রত্যেকটাই এক একটা গ্রেন হিসেবে তখন বলা হয়, এক এক ক্রিস্টাল এক একটা গ্রেন হিসেবে হচ্ছে। সো ফ্রিজিং শেষ হয়ে গেল। হরাইজন্টালি একটা কোশ্চেন ছিল, বলো স্যার তাহলে অ্যালয় কি কখনো মানে ডিজলভ হবে না, মানে সলিউশন তৈরি করবে না? অবশ্যই, কেন করবে না, অ্যালয় সলিউশন ফর্ম করতে পারে। আমরা বলতেছি যদি সলিউশন তৈরি না করে, তখন পিওর মেটাল হিসেবে যদি থাকে তখন এই ধরনের সিনারিও হবে। আমরা সলিউশনের কথা একটু পরেই বলতেছি। আমরা একটু আগেই তো বললাম যখন একটা এর মধ্যে বি দেই তখন এটা সলিউশনও ফর্ম করতে পারে, এটা সলিউশন নাও ফর্ম করতে পারে, এটা মিক্সচার হিসেবে থাকতে পারে। মিক্সচার হিসেবে কি ফর্ম করবে, এটা পিওর মেটালে মিক্সচার হতে পারে, এটা কম্পাউন্ড ফর্ম করতে পারে, সেটাও হতে পারে। তো যখন পিওর মেটাল থাকে, আমরা যে পিওর মেটাল আমরা একটা বললাম একটা এক ধরনের ম্যাটেরিয়াল হতে পারে, সেই পিওর মেটালের কুলিং কার্ভ এখানে দেখাচ্ছি যে পিওর মেটাল সাধারণত একটা টেম্পারেচারে সলিডিফাই হয়, এবং যে টাইমে সলিডিফাই হয় এটাকে সলিডিফিকেশন টাইম বলে, ঠিক আছে। এবং যে টেম্পারেচার হয় সেটাকে ফ্রিজিং টেম্পারেচার বলে। যেহেতু আমরা এটাকে ফ্রিজ করছি সেজন্য ফ্রিজিং টেম্পারেচার। যদি আমরা মেল্ট করি, তার মানে সলিড থেকে যখন আমরা উপর দিকে যাই তখন এটাকে বলে কি বলবো, এটাকে যখন মেল্টিং টেম্পারেচার তখন বলি, ঠিক আছে। সো এই হলো কুলিং, কারণ এই কুলিং কার্ভ আমাদের পরে কাজে লাগবে। আমরা যখন ফেজ ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করব, দিস কুলিং কার্ভ should be used or will be used to form the phase diagram. ওকে, ইন্টারমিডিয়েট কম্পাউন্ড যেটা ফর্ম করে, তার মানে যখন একটা কম্পাউন্ড ফর্ম করে অফ একটা সার্টেন কি বলবো এটাকে স্টকিওমেট্রিক রেশিও, একটা কম্পাউন্ড ফর্ম করে। তো এই ধরনের যদি হয় তাহলে আমরা জানি যে পজিটিভ নেগেটিভ এলিমেন্ট নিয়ে কম্পাউন্ড তৈরি হয়, ডেফিনিট প্রপোর্শন হতে পারে এবং বা এক্সপ্রেস বাই ফর্মুলা হতে পারে কম্পাউন্ডের। এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা কেমিস্ট্রিতে দেখেছি। প্রিন্সিপাল টাইপ হলো 3 ধরনের কম্পাউন্ড সাধারণত আছে, আরো আছে কম্পাউন্ড অনেক রকমের আছে, সাধারণত মোর কমন যেগুলো এই 3 ধরনের, ঠিক আছে। ইন্টারমিডিয়েট কম্পাউন্ড বলে বা ইন্টারমেটালিক কম্পাউন্ড বলে বা ভ্যালেন্সি কম্পাউন্ড বলে। ভ্যালেন্সি রুল যেটা আছে, অক্টেট রুল, সেগুলো সাধারণত এরা ফলো করে। ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড আছে, একটু আগে ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশনের কথা যেভাবে বললাম এক্স্যাক্টলি সেরকম ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড আছে, এন্ড ইলেকট্রন কম্পাউন্ড আছে। তো আমরা যদি জাস্ট এই জিনিসগুলো একটু ভেরি কুইকলি দেখি, ইন্টারমেটালিক কম্পাউন্ড হলো মেটালের সাথে রিঅ্যাকশন হয়, তার মানে এখানে যে কম্পাউন্ড যেগুলো আছে প্রত্যেকটা মেটাল। সাধারণত 2 বা ততোধিক মেটাল থাকে, কোনো কোনো ক্ষেত্রে মেটালের সাথে নন মেটালও চলে আসে, নন মেটালও দিয়ে আসে। সো ইন মোস্ট কেসেস 2 বা ততোধিক মেটালের মধ্যে সাধারণত এই কম্পাউন্ড গুলো হয়, এবং এরা কম্বাইন করে বাই ফলোইং দ্য রুল অফ কেমিক্যাল ভ্যালেন্সি, ঠিক আছে। They have very strong bond, so it could be ionic or covalent. They have very high melting temperature and dissociation temperature. Non-metallic property আছে, the ductility very poor and poor electrical conductivity, and সাধারণত স্ট্রাকচারটা very complex হয়ে থাকে। So এই হলো ইন্টারমেটালিক কম্পাউন্ডের বা ভ্যালেন্সি কম্পাউন্ডের বেসিক ক্যারেক্টারিস্টিক্স। ইলেকট্রন কম্পাউন্ড যেটা আছে সেটা হলো উল্টা, এটার এক্স্যাক্টলি অপোজিট, ঠিক আছে। ডেফিনিট রেশিও ভ্যালেন্স ইলেকট্রনস এখানে 1:1 আছে, এখানে 5:8, 31:38। সো একটা রেশিও তারা মেনটেন করে, এবং প্রপার্টিজ রিজেম্বল সলিড সলিউশন, সলিড সলিউশনের মতো এরা প্রপার্টি শো করে। এখানে প্রপার্টি রিজেম্বলস কম্পাউন্ড, সো এইটার উল্টাটা হলো এটা,
ঠিক আছে। এদের কম্পোজিশন রেঞ্জ ওয়াইডে হতে পারে। সো মানে সিলভার ক্যাডমিয়াম যে কম্পাউন্ডটা বলছি, এই কম্পাউন্ডের মধ্যে এই দুটো রেশিও ক্যান বি ভেরি ওয়াইড এক্সটেন্ট, ঠিক আছে। সো কম্পোজিশন ইজ ভেরি হাই, যার কারণে ডাক্টিলিটি ভেরি ওয়াইড রেঞ্জের হয়ে থাকে, হার্ডনেস ইউজুয়ালি এদের লো হয়ে থাকে। এন্ড লাস্টলি আরেকটা যেটা ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড যেটা বলেছি, এক্স্যাক্টলি লাইক ইন্টারস্টিশিয়াল সলিউশন, ইন্টারস্টিশিয়াল জমে সাধারণত ট্রানজিশন এলিমেন্ট গুলো এই ধরনের কম্পাউন্ড ফর্ম করে। ট্রানজিশন এলিমেন্ট মানে হলো স্ক্যান্ডিয়াম, প্লুটোনিয়াম, টাংস্টেন, আয়রন, ট্যান্টালাম এক্সেট্রা। এদের সাথে স্মল অ্যাটমিক সাইজ ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো সাধারণত এই কম্পাউন্ড হবে, কারণ ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড। সো এই এলিমেন্ট গুলার ইন্টারস্টিসিসে এগুলো ঢুকতে হবে, যার জন্য এই অ্যাটম গুলার সাইজ ছোট হতে হবে, এবং এগুলা হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, বোরন, নাইট্রোজেন এগুলো হলো ভেরি স্মল সাইজ। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হলো 1, অক্সিজেন 8, কার্বন 12, বোরন কত ঠিক মনে নেই, নাইট্রোজেন 14। সো ভেরি স্মল সাইজ অ্যাটম এগুলো। সো এগুলো সাধারণত এর ভিতরে ঢুকে যায়। So small atom of non-metallic element fits in the interstices of large metallic element, and they are metallic, যেহেতু এটাই dominating, have high melting point, এগুলো সবই high melting point material and high electrical conductivity and extremely hard. Common example যেটা আয়রন কার্বাইড, টাইটানিয়াম কার্বাইড, এই সমস্ত এলিমেন্ট, এই কম্পাউন্ড গুলো আমরা সাধারণত স্টিলে তৈরি করি, যখন আমরা স্টিলের মধ্যে বিভিন্ন ধরনের হার্ড ম্যাটেরিয়াল চাই। ফর এক্সাম্পল টুল স্টিল, টুল স্টিল মানে হলো যে টুল তৈরি করে, কাটিং টুল ফর এক্সাম্পল। সো টুল স্টিল আমরা জানি ভেরি হার্ড হতে হবে। সো এই ধরনের ম্যাটেরিয়ালের মধ্যে আমরা সাধারণত এই ধরনের কম্পাউন্ড জেনারেট করি টু হ্যাভ এক্সট্রিম হার্ডনেস। স্টিলের মধ্যে কমন সবচেয়ে বেশি হার্ড যেটা দেয় সেটা হলো আয়রন কার্বাইড, Fe3C, আমরা পরে দেখবো। কিন্তু এর চেয়েও হার্ডার ম্যাটেরিয়াল হলো এই সমস্ত কম্পাউন্ডস গুলো। সো এই সমস্ত কম্পাউন্ডস গুলো আমরা তৈরি করি যাতে করে ম্যাটেরিয়ালের মধ্যে এক্সট্রিম হার্ডনেস ডেভেলপ করে। এবং এক্সট্রিম হার্ডনেসের সাথে আরেকটা সম্পর্ক আছে, সেটা হলো টেম্পারেচার। আমরা যত টেম্পারেচার বাড়ে হার্ডনেস তত ফল করতে থাকে, আস্তে আস্তে ম্যাটেরিয়াল নরম হতে থাকে। সো কত টেম্পারেচার পর্যন্ত হার্ডনেস রিটেইন করে ম্যাটেরিয়াল, এটাকে বলে হট হার্ডনেস। কত টেম্পারেচার পর্যন্ত হার্ডনেস রিটেইন করে সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। অর্ডিনারি স্টিলের মধ্যে এই আয়রন কার্বাইড দিয়ে যদি হার্ডনেস ডেভেলপ করি, তাহলে দেখা যাবে যে একটু হাই টেম্পারেচার উঠলে পরে হার্ডনেস ফল করতে থাকে, নরম হয়ে যায়। সো এই ম্যাটেরিয়াল গুলো টাংস্টেন কার্বাইড ভেরি হাই টেম্পারেচার পর্যন্ত হার্ডনেস রিটেইন করে। সো আমরা যে ম্যাটেরিয়াল গুলো হাই টেম্পারেচারে, মানে কাটিং টুল যদি আমরা মানে ডিপ কাট করতে চাই অথবা হার্ড ম্যাটেরিয়াল কাট করতে চাই, তখন হিট জেনারেট করে ভেরি কুইকলি, তোমরা মেশিন শপে দেখেছো। সো ওই সমস্ত ক্ষেত্রে তখন আমরা এই টাংস্টেন কার্বাইড কম্পাউন্ড এখানে ইউজ করতে তৈরি করতে চাই। সো দিস আর দ্য থ্রি কম্পাউন্ডস। ইন্টারমেটালিক কম্পাউন্ড সাধারণত ভ্যালেন্সি কম্পাউন্ড, এগুলো রুল অফ ভ্যালেন্সি ফলো করে এবং সাধারণত মেটালের মধ্যে এটা হয়ে থাকে, এবং এটা ইউজুয়ালি ব্রিটেল ম্যাটেরিয়াল, এটা নন মেটালিক প্রপার্টি নাই, স্ট্রাকচার ভেরি কমপ্লেক্স। ইলেকট্রনিক কম্পাউন্ড যেগুলো আছে সেগুলো সাধারণত সলিউশন ফর্ম করে, ঠিক আছে, ডেফিনিট রেশিওতে ফর্ম করে, কম্পোজিশন যদিও ওয়াইড রেঞ্জে ভ্যারি করে। দে হ্যাভ ভেরি হাই ডাক্টিলিটি, হার্ডনেস কম। অন দ্য আদার হ্যান্ড ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড যেগুলো আছে সেগুলো একদম স্পেশাল কেস অফ কিছু এলিমেন্ট যেগুলো আছে ট্রানজিশন মেটাল, তারা কিছু স্পেশাল সাইড অফ সেট অফ অ্যালয় এলিমেন্ট এরা অবজার্ভ করে, যেগুলোর অ্যাটমিক সাইজ খুবই ছোট, এবং তারা সাধারণত ইন্টারস্টিশিয়াসে ঢোকে, ঠিক আছে। এবং যে কম্পাউন্ড যেটা ফর্ম করে, ইট হ্যাজ এক্সট্রিমলি হাই হার্ডনেস এবং এক্সট্রিমলি হাই মেল্টিং পয়েন্ট। ওকে, সলিড সলিউশন তোমরা হয়তো জানো অলরেডি। সলিড সলিউশন মানে একটা এলিমেন্টের মধ্যে আরেকটা এলিমেন্ট ডিসলভ অবস্থায় চলে যায়, এবং সলিবিলিটি মানে হলো যে যার মধ্যে সলিউশনে যাচ্ছে, সেটাকে বলি আমরা সলভেন্ট, যেটা মেজর পোর্শন, এবং যেটা যাচ্ছে সেটাকে বলি আমরা সলিউট, যেটা হলো মাইনর পোর্শন। তার মানে আমরা অ্যালুমিনিয়াম এলিমেন্ট যেটা দিচ্ছি সেটা হবে সলিউট, বেস মেটাল যেটা থাকছে সেটাকে বলবো আমরা সলভেন্ট, এবং যখন এটা ডিসলভ হয়ে যাবে তখন আমরা এটাকে যে হোমোজেনিয়াস সাবস্টেন্স জেনারেট করবে সেটাকে আমরা বলি সলিউশন। ওকে ওকে, সলিউশন কুড বি সলিড, লিকুইড, গ্যাস। আমরা দেখেছি গ্যাসের সলিউশন হতে পারে, একটা গ্যাসের সাথে একটা মিক্স তৈরি করি। লিকুইড সলিউশন হতে পারে, যেমন আমরা পানির মধ্যে চিনি যদি মিশাই তাহলে পরে এটা লিকুইড সলিউশন হয়ে যাবে। সো সলিউশন অফ ডিফারেন্ট ফেজ হতে পারে। A solution is simply a solution of the solid solution is simply a solid state solution, ঠিক আছে। So এটা solid state এ আছে, এর মধ্যে be in solution, and a binary solid solution consists of two kind of atoms combined in one space lattice. Binary solutionটা আমরা এখানে স্পেশালি উল্লেখ করলাম বোঝার সুবিধার্থে। A solute can be fully soluble, তার মানে solute
100% সলিউশন। কপার নিকেল, কপারের মধ্যে নিকেল আমি 100% পর্যন্ত ডিসলভ করাতে পারবো, নিকেলের মধ্যে কপার 100% পর্যন্ত ডিসলভ করতে পারবো। সো দে আর কমপ্লিটলি সলিবল আপ টু 100%। বাট কিছু কিছু ক্ষেত্রে বা মোস্ট কেসে 100% সলিবিলিটি খুব কম ম্যাটেরিয়ালের মধ্যে আছে, মোস্ট কেসে দে আর পার্শিয়ালি সলিবল। তার মানে এর মধ্যে বি কেবলমাত্র 10% পর্যন্ত যায়। ফর এক্সাম্পল 10% বেশি দিলেই সুপার স্যাচুরেটেড সলিউশন হয়ে যায়, এটা তখন সেপারেট হয়ে যায়, ঠিক আছে। অর কমপ্লিটলি ইনসলিবল, একদম 0% কোনো সলিউশনে যায় না, সেটাও হতে পারে, ঠিক আছে। ডিপেন্ডিং অন দ্য সলিবিলিটি লিমিট, a solution can be unsaturated, saturated, supersaturated, you know that very well. ডিগ্রি অফ সলিবিলিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, সেটাও তোমরা জানো, টেম্পারেচার বাড়ার পরে সলিবিলিটি বাড়ে। আমি চিনি, পানির মধ্যে চিনি দিলে পরে একটু কিছুক্ষণ পরে চিনি আর ডিজলভ হয় না, কিন্তু আমি যদি হিট দেই চিনিটা আবার গলে যায়। সো উইথ টেম্পারেচার সলিবিলিটি লিমিট বাড়তে থাকে। সলিউশনের যদি কুলিং কার্ভ খেয়াল করি, পিওর মেটাল আমরা বলছিলাম একটা ফিক্সড টেম্পারেচারে মেল্ট করে বা ফিক্সড টেম্পারেচারে সলিড হয়, কিন্তু সলিড সলিউশনের জন্য একটা ওয়াইড রেঞ্জ লাগে। তার মানে এরা শুরু করে এক জায়গায়, শেষ হয় আরেক জায়গায়। শুরু করে এখানে দেখানো হচ্ছে, ফর এক্সাম্পল একটা অ্যালয় নেওয়া হয়েছে, লেড এবং অ্যান্টিমনি এবং বিসমাথ। অ্যান্টিমনি মেল্টিং পয়েন্ট হলো 1170 পিওর মেটাল হিসাবে, বিসমাথের মেল্টিং পয়েন্ট 520। কিন্তু যখন আমরা এটা মিক্স করি, এখানে 50-50 মিক্স করা হয়েছে, তখন এটা মেল্টিং সলিডিফিকেশন শুরু হয় 940 তে এবং এরা শেষ হয় 660 তে, ঠিক আছে। সো 940 থেকে 660 যে রেঞ্জটা, এটাকে বলে ফ্রিজিং রেঞ্জ, ডেল্টা টি দিয়ে সামটাইমস রেফার করে। আর এই সময়টা হলো সলিউশন টাইম, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। এবং সিমিলারলি স্ট্রাকচার ফরমেশনটা আমরা গত যেভাবে দেখেছি এক্স্যাক্টলি সেভাবে। এখানে শুরু হয়েছে, এখানে 3টে ক্রিস্টাল ফর্ম করেছে, লিকুইড থেকে 3টা সলিড ক্রিস্টাল ফর্ম করেছে, সলিড ক্রিস্টাল এখানে সলিউশন, এবং এটা আস্তে আস্তে বড় হচ্ছে, বাড়তেছে উইথ দ্য এক্সপেন্স অফ লিকুইড, এবং আলটিমেটলি যখন সলিউশন শেষ হয়ে গেল, তখন এই 3টা ক্রিস্টালই আলটিমেটলি বড় হয়ে নিয়ে 3টা গ্রেইন ফর্ম করবে, and these are the gain boundaries, ঠিক আছে। So this is the cooling curve for in the liquid state, cooling curve in the paste state। আমরা পেস্টি স্টেজ বলি কেন? পেস্টি বলতেছি এখানে সলিড লিকুইড একসাথে আছে, যার জন্য পেস্টের মতো, যেটাকে মোল্ডেবল, যেটাকে খুব সহজে ডিফর্ম করা যায়। আর এটা হলো সলিড অবস্থায়, সলিড সলিউশন। ওকে, একটা ঘটনা ঘটে, তোমরা জানো যে যখন আমি একটা ম্যাটেরিয়ালের মধ্যে আরেকটা ম্যাটেরিয়াল দেই টু ফর্ম এ সলিউশন, ল্যাটিস স্ট্রেন ডেভেলপ করে। ল্যাটিস স্ট্রেন কেন ডেভেলপ করে? বিকজ অ্যাটমের সাইজ ক্যান বি ভ্যারি। বেস মেটালের মধ্যে, বেস ম্যাটেরিয়ালের যে অ্যাটম ছিল, আমরা যেটা অ্যালয় হিসেবে ঢুকাচ্ছি, সেটার সাইজ বড় হতে পারে, সেটা ছোট হতে পারে। বড় হলে পরেও এখানে স্ট্রেন ডেভেলপ করে, ছোট হলেও এখানে ল্যাটিস স্ট্রেন ডেভেলপ করে, ঠিক আছে। যত বড় সাইজ ডিফারেন্স হবে, এটা বড় অ্যাটমের, এটা বড় হোক বা ছোট হোক ডাজন্ট ম্যাটার, দুইটার মধ্যে ডিফারেন্স ইন সাইজ যত বড় হবে, তত স্ট্রেন বাড়তে থাকবে, ঠিক আছে। এবং এই স্ট্রেন যত বাড়বে, আলটিমেটলি এটা কন্ট্রোল করবে দ্য সলিবিলিটি লিমিট। যত বেশি স্ট্রেন, সলিবিলিটি লিমিট তত কমে যাবে, ঠিক আছে, তত সলিউশন ফর্ম করার টেন্ডেন্সি কমে যাবে। Developing lattice strain is one way of improving mechanical properties of material. এই যে স্ট্রেন ডেভেলপ করছে, সেই স্ট্রেনটাই মেকানিক্যাল প্রপার্টি অফ দ্য ম্যাটেরিয়াল বাড়িয়ে দেয়। এবং তোমরা ফার্স্ট ইয়ারে হয়তো কিছুটা পড়েছো, জানি না তোমাদের ফার্স্ট ইয়ারে কে পড়িয়েছে। স্ট্রেনথেনিং এর জন্য অনেক মেকানিজম আছে, একটা ম্যাটেরিয়ালকে স্ট্রং করার অনেক উপায় আছে। তার মধ্যে একটা উপায় হলো অ্যালয়িং করা। অ্যালয়িং করলে কি হবে? এই যে ল্যাটিস স্ট্রেনটা ডেভেলপ করে, এটাই আলটিমেটলি ম্যাটেরিয়ালকে স্ট্রঙ্গার করে। সো এটাকে বলে সলিড সলিউশন স্ট্রেনথেনিং, ঠিক আছে। সো এই সলিড সলিউশন স্ট্রেনথেনিং এর মেকানিজমটাই হলো ডেভেলপ ল্যাটিস স্ট্রেন বাই চেঞ্জিং অর বাই এমন একটা অ্যালয়িং এলিমেন্ট অ্যাড করবা যেটা সাইজ বেস মেটালের অ্যাটমের সাইজ ইজ ভেরি ডিফারেন্ট। এখানে এক্সাম্পল দিয়ে সেটা দেখানো হচ্ছে। ফর এক্সাম্পল কপারের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অ্যালয়িং এলিমেন্ট যদি অ্যাড করি, ফর এক্সাম্পল কপারের মধ্যে জিঙ্ক এবং নিকেল যদি দেই, জিঙ্ক এবং নিকেলের সাইজ কাছাকাছি, নিকেল এবং জিঙ্ক অ্যাটমস আর অ্যাবাউট দ্য সেম সাইজ অফ কপার, যার কারণে ল্যাটিস স্ট্রেন খুব একটা বেশি ডেভেলপ করে না, খুবই অল্প ল্যাটিস স্ট্রেন ডেভেলপ করে, যার জন্য স্ট্রেংথের যে ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটাও খুব একটা বেশি ইমপ্রুভমেন্ট হচ্ছে না।
কিন্তু যদি আমরা অন্য ম্যাটেরিয়াল অ্যাড করি, ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম টিন যেটা সাইজ কপারের চেয়ে অনেক বড়, অথবা বেরিলিয়াম সাইজ অনেক ছোট, যে সেই জন্য এখানে ম্যাক্সিমাম স্ট্রেন ডেভেলপ করে, আমরা ম্যাক্সিমাম স্ট্রেংথ পাই ওই ম্যাটেরিয়ালটা। তার মানে সলিড সলিউশন স্ট্রেংথেনিং বেশি হচ্ছে এবং আমরা স্ট্রেংথ বেশি পাচ্ছি। তো এই ধরনের মেকানিজম আমরা একটু আগে যেটা বললাম সলিড সলিউশন স্ট্রেংথেনিং, সো দিস ইজ দ্য মেকানিজম। আমরা গ্রাফিক্যালি আরেকটা বলতে পারি যে কপারের মধ্যে নিকেল দিলে পরে যত বেশি নিকেল দিব তত স্ট্রেংথ বাড়তে থাকবে। ঠিক আছে, ওকে। সলিউশন দুই রকমের হয়ে থাকে অবভিয়াসলি। একটা সাবস্টিটিউশনাল, তার মানে যে অ্যাটমটা আমরা অ্যাড করছি, অ্যালুমিনিয়াম এলিমেন্ট অ্যাড করছি, সেটার অ্যাটমগুলো বেস মেটালের অ্যাটমকে সাবস্টিটিউট করে, আমরা একদম প্রথম দিকে ছবি দেখিয়েছিলাম। আরেকটা হলো ইন্টারস্টিশিয়াসে ঢোকে। সো এই দুইজনের সাবস্টিটিউশনাল ইন্টারস্টিশিয়াল। ঠিক আছে, তো সাবস্টিটিউশন মানে 1 to 1 সাবস্টিটিউশন, একটা আরেকটাকে সরিয়ে দেয়। বোথ অ্যানায়ন এন্ড ক্যাটায়ন সাবস্টিটিউশন ইজ পসিবল। কম্পাউন্ডের বেলায় যদি হয়, সোডিয়াম ক্লোরাইড ফর এক্সাম্পল, সো কম্পাউন্ড যখন হয় ডিফারেন্ট সাইজের যখন অ্যাটম থাকে, তখন এটা ক্যাটায়নের মধ্যেও সাবস্টিটিউশন হতে পারে, অ্যানায়নের মধ্যেও সাবস্টিটিউশন হতে পারে। ঠিক আছে, স্ট্রাকচার, ল্যাটিস স্ট্রাকচার উইল বি রিমেইন দ্য সেম। যেমন সিলভার অ্যাটমের মধ্যে গোল্ড যদি দেই, তাহলে গোল্ডের এফসিসি স্ট্রাকচার কোনো লুজ হয় না, সিলভারের এফসিসি স্ট্রাকচার সেটাও কখনো লুজ হয় না, সেম স্ট্রাকচার থেকে যায়। It can be formed with limited solubility, যদি মনে করো সাইজ ভ্যারিয়েশন যদি বেশি হয়ে যায় তাহলে লিমিটেড সলিবিলিটি হতে পারে, অথবা একদম টোটালি কোনো সলিবিলিটি থাকে না, ঠিক আছে, সেটাও হতে পারে, অথবা আনলিমিটেড সলিবিলিটি হতে পারে, যেটা কপার নিকেলে হয়। আমরা বলেছি কপার এবং নিকেলের মধ্যে একটা আরেকটার মধ্যে 100% সলিবল। এবং এই আনলিমিটেড সলিবিলিটি যদি পেতে চাই তাহলে পরে ওই যে দুটা এলিমেন্ট আমরা কনসার্ন, সেই দুটো এলিমেন্ট অবশ্যই হিউম-রোথারি রুল ফলো করতে হবে। হিউম-রোথারি রুল তোমরা জানো, পড়েছো না কেমিস্ট্রিতে? 4টা কন্ডিশন আছে হিউম-রোথারি রুলে। এক নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট হলো রিলেটিভ সাইজ ফ্যাক্টর, তার মানে যে দুইটা অ্যাটম কনসার্ন সেই দুইটা অ্যাটমের সাইজ কাছাকাছি হতে হবে। ঠিক আছে, তার মানে সলিড অ্যাটম এবং সলভেন্ট অ্যাটম দুইটা অফ সেম সাইজ হতে হবে। সেম সাইজ বলতে মিন করা হচ্ছে অ্যাটলিস্ট 8% এর মধ্যে থাকতে হবে। সো মিসম্যাচ যদি 8% এর নিচে হয় তাহলে একদম 100% সলিবিলিটি, কমপ্লিট সলিবিলিটি যদি হয়। 8 থেকে 15 যদি হয় লিমিটেড সলিবিলিটি, তার মানে 5% সলিউশন যায়, 10% সলিউশন যায়, এরকম একটা সিনারিও হবে। 15% এর বেশি যদি হয় তাহলে কোনো ধরনের সলিউশন ফর্ম করবে না, তখন মিক্সচার ফর্ম করবে। ঠিক আছে, যদি স্মল সাইজ হয় তাহলে অবভিয়াসলি ইন্টারস্টিশিয়াল সলিউশন ফর্ম করবে, তখন আর সাবস্টিটিউশন হবে না। ইফ দ্য রেডি ডিফারেন্স টু লার্জ, ল্যাটিস স্ট্রেন উইল ডেভেলপ এবং এটা তখন সলিবিলিটিকে হিন্ডার করবে। ক্রিস্টাল স্ট্রাকচার ফ্যাক্টর সেকেন্ড যেটা, সেটা হলো দে শুড হ্যাভ দ্য সেম ক্রিস্টাল স্ট্রাকচার, বোথ এফসিসি অর বোথ বিসিসি, এই ধরনের সিনারিও। সেম স্ট্রাকচার যদি হয়, কপার নিকেল দুইটাই সেম এফসিসি, কমপ্লিট সলিবিলিটি। কপার জিঙ্ক দুইটা ডিফারেন্ট, এটা এফসিসি, এটা হেক্সাগোনাল ক্লোজ প্যাক, লিমিটেড সলিবিলিটি। ঠিক আছে, অনলি এক্সেপশন হলো আমরা যেটা বলেছিলাম যে হিউম-রোথারি রুলের মধ্যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুল, এটার কোনো এক্সেপশন রাখা যাবে না, কিন্তু বাকি জিনিসের মধ্যে কিছু কিছু এক্সেপশন থাকে। ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে স্টেনলেস স্টিল ফর এক্সাম্পল, আয়রন হলো বিসিসি রুম টেম্পারেচারে, ক্রোমিয়াম যেগুলো দেই ক্রোমিয়ামও বিসিসি, সুতরাং স্ট্রাকচারটা বিসিসি হয়। কিন্তু যখন আমরা নিকেল দেই, নিকেল হলো এফসিসি, সে তখন পুরো স্ট্রাকচারটাকে এফসিসি করে ফেলে। আমরা যদিও বলেছি যে আমরা বেস মেটালের মধ্যে আরেকটা এলিমেন্ট দিচ্ছি, সলিউশনে যখন যাবে তখন বেস মেটালের স্ট্রাকচারটাই থাকবে, যেখানে প্রথমবার ঠিকই আছে, ক্রোমিয়ামের বেলা ঠিকই হয়, আয়রনের মধ্যে যখন ক্রোমিয়াম দেই, আয়রন বিসিসি ক্রোমিয়াম বিসিসি, তো স্ট্রাকচার ইজ বিসিসি। কিন্তু যখনই আমি কিছু নিকেল দিলাম তখন স্ট্রাকচার কমপ্লিটলি চেঞ্জ টু এফসিসি। তো এই এক্সেপশনটা এখানে আমরা উল্লেখ করতে পারি। Chemical affinity factor. Chemical affinity factor মানে they have the same electronegativity. High chemical electronegativity যদি হয়, formation of intermediate phase. কাছাকাছি যদি হয় বা সেম হয়, তখন সলিউশন ফর্ম করা ভেরি ইজি। আরেকটা আছে রিলেটিভ ভ্যালেন্সি ফ্যাক্টর, এটাই সবচেয়ে বেশি মানে না হিউম-রোথারি রুলের মধ্যে, এটাই সবচেয়ে উইক পয়েন্ট। উইক রুলস মাস্ট হ্যাভ সিমিলার ভ্যালেন্সি, তার মানে এটা কপারের +2, নিকেলের +2, ভেরি গুড। ঠিক আছে, কিন্তু যদি ভ্যারি করে
তাইলে পরেও সলিউশন ফর্ম করতে দেখা যায়, কিন্তু এক্সটেন্টটা ডিফারেন্ট। ফর এক্সাম্পল, atoms with higher valency dissolves more atom with lower valency। তার মানে লোয়ার ভ্যালেন্সির মধ্যে হায়ার ভ্যালেন্সি ইলেকট্রন বেশি করে সলিউশনে যায়, হায়ার ভ্যালেন্সি অ্যাটমের মধ্যে লো ভ্যালেন্সি অ্যাটমগুলো কম যায়। এক্সাম্পল যদি ধরি অ্যালুমিনিয়াম নিকেল সিস্টেম, নিকেলের ভ্যালেন্সি 2, অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি 3, সো নিকেলের মধ্যে অ্যালুমিনিয়াম সলিউশনে বেশি যায় 5% পর্যন্ত। অন দ্য আদার হ্যান্ড অ্যালুমিনিয়ামের মধ্যে নিকেল যায় অনলি অ্যাবাউট 0.04%। মানে হায়ার ভ্যালেন্সি অ্যাটমের মধ্যে লোয়ার ভ্যালেন্সি অ্যাটম গুলো কম যায়, লোয়ার ভ্যালেন্সি অ্যাটমের মধ্যে হায়ার ভ্যালেন্সি অ্যাটম গুলো বেশি যায়। So this is the relative valence factor. So if the relative size factor is unfavorable, number one condition, solubility may not occur, তারপরে সলিউশন ফর্ম করবে না, সেটাই বলেছিলাম। অন্যান্য জিনিসগুলো যদি রিলেটিভ সাইজ ফ্যাক্টর ইজ ফেভারেবল, এগুলোকে আমরা কোনোরকম ভাবে একটু আমরা ছাড় দিতে পারি, ঠিক আছে। আদার থ্রি ফ্যাক্টর ডিসাইডস দ্য ডিগ্রি অফ সলিবিলিটি, সলিবিলিটি হবে, ডিগ্রি কতটুকু হবে সেটা ডিপেন্ড করে হলো এই বাকি তিনটা রুলের উপর। এখানে ফর ইউ রেফারেন্স আমি অ্যাটমিক রেডিয়াস এর পিরিয়ডিক টেবিলে দেওয়া হয়েছে, ক্রিস্টাল স্ট্রাকচার বিভিন্ন ম্যাটেরিয়ালে কি কি সেগুলো এখানে একটা টেবিলে দেওয়া হয়েছে, এন্ড এট দ্য সেম টাইম ইলেকট্রোনেগেটিভিটি কোন ম্যাটেরিয়ালে কোন এলিমেন্টে কত সেটা দেওয়া হয়েছে। ইউ ক্যান ইউজ ইট ফর রেফারেন্স। আরেকটা एग्जांपल এখানে ফাইনালি আমরা দিচ্ছি, সেটা হলো যে নিকেল কপার বাইনারি, নিকেলের মধ্যে কপার যদি দেই আমরা বলেছি যে এটা 100% সলিউশনে যায়। কেন 100% সলিউশনে যায়, এখানে তার রিজনটা ক্রিস্টাল স্ট্রাকচার দিয়ে আর সেম এফসিসি। অ্যাটমিক রেডিয়াস নিকেলের হলো 1 to 5, এটা 1 to 8, তার মানে অনলি अबाउট 2% চেঞ্জ, ঠিক আছে। ইলেকট্রোনেগেটিভিটি সেম, ভ্যালেন্সি সেম, সো দে হ্যাভ 100% solubility in copper and nickel 100%. On the other hand, lead copper যখন বলি, lead-এর হলো FCC, copper-এর হলো FCC, কিন্তু lead-এর atomic radius হলো 0.175, এটা হলো 125, so 36.7%। আমাদের 15% যে মার্জিন বলেছিলাম তার চেয়ে অনেক বেশি, এবং ইলেকট্রোনেগেটিভিটিও একটু ডিফারেন্ট, 1.6, 1.8। ভ্যালেন্সি যদিও 2 আছে, কিন্তু এখানে ভ্যালেন্সি 4ও পাওয়া যায়। As a result, solubility is restricted, এখানে only about 0.1% সলিউশনে যাচ্ছে। So, এই হলো applications of Hume-Rothery rule in deciding whether a solution will form, and if they form a solution, solubility limit কত হতে পারে। Okay, lastly substitutional solution এর কথা বললাম, and Hume-Rothery এটা কন্ট্রোল করে। ইন্টারস্টিশিয়াল সলিউশন আরেকটা আছে, যেটা আমরা বলেছিলাম যে যদি অ্যাটম সাইজ ভেরি স্মল হয় অফ দা অ্যালোয়িং এলিমেন্ট, তাহলে সেটা বেজ মেটালের ভিতরে ফাঁকে ফাঁকে ঢুকে যায়, মানে সলভেন্টের ফাঁকে ফাঁকে সলিড অ্যাটম গুলো ঢুকে যায়, তখন এটাকে বলি আমরা ইন্টারস্টিশিয়াল সলিউশন। এখানে ছবি দিয়ে সেটা আমরা এক্সপ্লেইন করছি। এবং এই যে ইন্টারস্টিশিয়ালে ঢোকানো হচ্ছে, এটাও ওয়ান অফ দ্য মেকানিজম বেসিস অফ স্ট্রেংথেনিং, কারণ এখানে এই যে আমরা একটু আগে বলছি সলিউশন স্ট্রেংথেনিং এর কথা বলা, এখানে এটাই আমরা এটার এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দিতে পারি স্টিল। আয়রন রিলেটিভলি সফট, কিন্তু আয়রনের ফাঁকে ফাঁকে যখন কার্বন আমরা ঢুকাই, আয়রনের অ্যাটমের ফাঁকে ফাঁকে কার্বন অ্যাটম যখন যায়, it becomes steel and strength and hardness increases. তো এটা বেসিক্যালি সলিউশন স্ট্রেংথেনিং বলা হচ্ছে, ঠিক আছে। এবং যেহেতু ফাঁকে ফাঁকে ঢুকতে হয়, যার জন্য যে অ্যাটম গুলো কমনলি স্পেসের সলিউশনে সলিড হিসেবে কাজ করে, সেগুলো হলো যে আমরা একটু আগে যেটা বলেছিলাম, লো হাইড্রোজেন only about 0.46, oxygen 0.6, nitrogen 0.7, carbon 1.77, and boron 0.97। so এবং অন্যান্য সবগুলোই আমরা আরো বড় দেখেছি, ঠিক আছে। তো এগুলো হলো স্মল সাইজ অ্যাটমস, যেগুলো সাধারণত ইন্টারস্টিশিয়ালে ঢুকে। Interstitial solution normally have very limited solubility, generally of no importance. Most cases interstitial solution এর কোনো ইউজ নাই, কেবলমাত্র স্পেশালি কয়েকটা, এক্সেপ্ট ইন ট্রানজিশন ম্যাটেরিয়াল, এবং তার মধ্যে আমরা কয়েকটা নামও বলেছি, যে টাংস্টেন কার্বাইড ফর এক্সাম্পল, আয়রন কার্বাইড ফর এক্সাম্পল। এবং আয়রন কার্বাইডের পার্টিকুলারলি অ্যাপ্লিকেশন আমরা দিতে পারি, ফর এক্সাম্পল কার্বন রিজলভ 2% ইন FCC অস্টেনাইট 1130-এ আয়রনের যে ফেজ আছে FCC, তার মধ্যে কার্বন যেতে পারে 2%, আর রুম টেম্পারেচারে যে স্ট্রাকচার সেটা হলো বডি সেন্টার কিউবিক, এবং তার মধ্যে কার্বন যেতে পারে অ্যাবাউট 0.008%, ঠিক আছে। তো এই যে ডিফারেন্সটা হচ্ছে, তার মানে সলিবিলিটি ড্রাস্টিক্যালি চেঞ্জেস উইথ টেম্পারেচার, স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে,
সলিবিলিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই মেকানিজমটাই অ্যাপ্লাই করা হয় ইন ফর্মিং ইনক্রিজিং স্ট্রেংথ আর হার্ডনেস ইন স্টিল। আমরা মার্টেনসাইট শব্দটা আমরা বারবার আলাপ করব। মার্টেনসাইট অ্যানাদার ফেজ ডায়াগ্রামে এটা পাবো না, বিকজ এটা অ্যাবনর্মাল ফেজ, নন ইকুইলিব্রিয়াম ফেজ। কিন্তু আমরা এই নন ইকুইলিব্রিয়াম ফেজটা তৈরি করি যাতে করে আমরা হার্ডনেস ডেভেলপ করতে পারি, এবং সেটা মূলে আছে হলো এই চেঞ্জটা। হাই টেম্পারেচার কার্বন বেশি যায়, লো টেম্পারেচার কার্বন কম যায়। তো এইটাকে আমরা ইউজ করি টু হার্ডেন দ্য স্টিল। Okay, so this is all about today's class. আমরা যদি সামারি করি, একটা স্টক শেয়ার করি, তাহলে আমরা এই ক্লাসে আমরা যেটা বোঝাতে চেষ্টা করলাম সেটা হলো যে আমরা কেন অ্যালয় করি। ঠিক আছে, কারণ আমরা যত ধরনের ম্যাটেরিয়াল ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে দে আর নট পিওর মেটাল। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে দে আর অ্যালয়। এবং অ্যালয়টা হলো কি, একটা মেটালের সাথে আমরা আরেকটা মেটাল অ্যাড করেছি, অথবা একটা মেটালের সাথে আরেকটা নন মেটাল অ্যাড করেছি, এবং এটা উদ্দেশ্যটাই হলো প্রপার্টি এনহ্যান্সমেন্ট। কোন একটা পার্টিকুলার প্রপার্টি বাড়াতে চাই, আমরা করোশন রেজিস্ট্যান্স বাড়াতে চাই, ক্রোমিয়াম অ্যাড করি। আমরা হার্ডনেস বাড়াতে চাই, কার্বন অ্যাড করি, ফর এক্সাম্পল স্টিলের কথাই যদি কনসিডার করি। সো আমরা অ্যাডিশন করি, অ্যালয় তৈরি করি টু হ্যাভ ইমপ্রুভ প্রপার্টি অর স্পেসিফিক প্রপার্টি। এবং যখন আমরা একটা এর মধ্যে যখন আমি একটা বি অ্যাড করি, এটা হলো বেস মেটাল, বি হলো অ্যালয়। এবং যখন আমরা এই ধরনের অ্যালয় তৈরি করি তখন দুইটা হলে বাইনারি হয়, তিনটা হলে টানের হয়, এবং এটা অ্যালয় সিস্টেম বলে। তার মানে আমি যখন অ্যালুমিনিয়ামের মধ্যে সিলিকন দিই তখন অ্যালুমিনিয়াম সিলিকন অ্যালয় সিস্টেম হলো। এবং এর মধ্যে আমি সিলিকন বিভিন্ন লেভেলে দিতে পারি। সো ওয়াইড রেঞ্জে অ্যালয় তৈরি করতে পারি, হাজারটা অ্যালয় তৈরি করতে পারি বাই ভ্যারিং দ্য কম্পোজিশন। একটা অ্যালয় সিস্টেমের মধ্যে অনেক নাম্বার অফ অ্যালয়স এখানে থাকতে পারে। এখন একটা এলিমেন্টের মধ্যে যখন আমি আরেকটা এলিমেন্ট অ্যাড করি, এই অ্যাডিশনের সময় কি ঘটনা ঘটবে? এমন হতে পারে যে যেটা দিচ্ছি সেটা আগেরটার মধ্যে টোটালি সলিউশনে চলে গেল, সো দে ফর্ম এ সলিউশন। অথবা একটা আরেকটাকে কমপ্লিটলি ডিসলাইক করে, সুতরাং তারা একটা যেটা যেভাবে আছে সেভাবেই থাকলো, পিওর মেটাল হিসেবে থেকে আছে, আরেকটা যেটা আমি অ্যাড করছি সেটাও আলাদাভাবে থেকে যাচ্ছে। সো টু ডিফারেন্ট ফেজ হিসেবে এটা থাকতে পারে, সেগ্রিগেট করতে পারে, অথবা সেপারেট ফেজ ফর্ম করতে পারে, অথবা দে ক্যান ফর্ম এ কম্পাউন্ড, দে লাইক ইচ আদার, এবং তারা একটা কম্পাউন্ড ফর্ম করে। একটা ডেফিনেট কম্পাউন্ডের বিভিন্ন রুল আছে, যার কারণে আমরা 3 ধরনের কম্পাউন্ড দেখেছি। তো 3 ধরনের কম্পাউন্ডের মধ্যে যে কোনো একটা ফর্ম করতে পারে। সো সলিড অবস্থায় একটা ফেজ যদি থাকে, সুতরাং এই 3টার যে কোনো একটা হতে পারে, সে পিওর মেটাল হিসেবে থাকতে পারে, সে কম্পাউন্ড হিসেবে থাকতে পারে, সে সলিউশন হিসেবে থাকতে পারে। আর যদি মিক্সচার ফর্ম করে তাহলে পরে এই 3টার যে কোনো কম্বিনেশনে এটা ফর্ম করতে পারে। সাধারণত পিওর মেটাল যদি হয়, পিওর মেটালের পার্টিকুলার কিছু ক্যারেক্টারিস্টিক আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট রিলেটেড টু ফেজ ডায়াগ্রাম ইজ দ্যাট পিওর মেটাল একটা ফিক্সড টেম্পারেচারে সলিডিফাই করে অথবা মেল্ট করে। যদি আমরা কুলিংটা একদম স্লো করি, যদি ফাস্ট করি, ফাস্ট কুল করি বা ফাস্ট হিটিং করি, তাহলে পরে এটার টেম্পারেচারটা ভ্যারি করে, উপরে উঠে যায় বা নিচে নেমে যায়। কিন্তু ইকুইলিব্রিয়াম কুলিং যদি করি তাহলে একটা পার্টিকুলার মেটাল একটা পার্টিকুলার টেম্পারেচারে মেল্ট করে, এটা ফিক্সড। অ্যালুমিনিয়াম 660 মেল্ট করে, আয়রন 538 বা কোন কোন ক্ষেত্রে 535 বলে। সো টেম্পারেচার ইজ ফিক্সড। সলিউশনের বেলায় ওয়াইড রেঞ্জে থাকে, ডিপেন্ডিং অন দ্য কম্পোজিশন। সে একটা পার্টিকুলার টেম্পারেচারে মেল্টিং শুরু করে এবং আরেকটা টেম্পারেচারে মেল্টিং শেষ হয়। সে একটা রেঞ্জ অফ টেম্পারেচার আছে, সলিবিলিটি বা মেল্টিং একটা রেঞ্জ বা সলিডিফিকেশন একটা রেঞ্জ থাকে, যেটাকে ডেল্টা ডি দিয়ে রিপ্রেজেন্ট করে। এবং টাইম তো অবশ্যই আছে, উইথ টাইম এটা চেঞ্জ হচ্ছে। সলিউশন ফর্ম করার জন্য বিভিন্ন কন্ডিশন আছে। সাবস্টিটিউশনাল ফর্ম যদি সলিউশন ফর্ম করে, মানে একটা যদি আরেকটাকে সাবস্টিটিউট করে, তাহলে হিউম্যান রুল মেনটেন করতে হবে। এবং হিউম্যান রুলের মধ্যে 4টা কন্ডিশন আছে। মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন হলো অ্যাটমিক সাইজ সমান হতে হবে বা কাছাকাছি হতে হবে। যদি 8% এর কাছে নিচে থাকে তাহলে 100% সলিবিলিটি হবে, 8 থেকে 15 হলে পরে লিমিটেড সলিবিলিটি হবে, 15 এর উপর হলে কোনো সলিউশন ফর্ম করবে না। সো সলিউশন ফর্ম করার শর্ত হলো অ্যাটলিস্ট 15% এর মধ্যে এই অ্যাটমিক সাইজ গুলো থাকতে হবে। ওকে, সো এই হলো আমাদের প্রথম ক্লাস। আমরা ওকে 5 মিনিট বিরতি নেই, তারপরে আমরা আরেকটা ক্লাস করব। ওকে, কোনো কোশ্চেন আছে এই ক্লাস সম্বন্ধে? ওকে, তাহলে আমরা এটা রেকর্ডিংটা স্টপ করি। 5 মিনিটস পরে আমরা আবার আসবো।